আমার দাদু মারা যাওয়ার সময় আমি নিশ্চিত ছিলাম যে আমি আমাদের পরিবারের সবকিছুই জানতাম। আমরা ছিলাম এক প্রাচীন বাঙালি পরিবার, বাংলাদেশ থেকে আসা, 3 প্রজন্ম ধরে ব্রাজিলে বসবাস করছি। আমার দাদু, যাকে আমি দাদু বলেই ডাকতাম, ছিলেন আমাদের পরিবারের স্তম্ভ। সমাজে তিনি ছিলেন একজন সম্মানিত ব্যক্তি, ধার্মিক আর প্রতিটি রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালন করতেন। আমি বড় হয়েছি তার মুখে শোনা গল্পে, আমাদের পৈতৃক ভিটে, কিভাবে আমাদের পরিবার ব্রাজিলে এসেছিল শুধু আত্মমর্যাদা আর ঐতিহ্য নিয়ে, একটা ভালো জীবনের খোঁজে। যদি গল্পের এই শুরুটা তোমার মনে কৌতূহল জাগায়, তাহলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ এরপর যা ঘটেছে তা বলা খুবই কঠিন। 2024 সালের জানুয়ারি মাসে দাদু প্রয়াত হলেন। তখন আমার বয়স ছিল 28। আমি সাও পাওলোতে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতাম। কিন্তু আমি সবসময় আমার শিক্ষার সাথে গভীরভাবে যুক্ত ছিলাম। প্রতি বৃহস্পতিবার আমি যেতাম দাদুর বাসায়, ব্রাস নামের এক পাড়ায়, যেখানে তিনি ব্রাজিলে আসার পর থেকেই থাকতেন। ওই বাড়িটা ছিল পুরনো ধাঁচের, ঘ্রাণে মশলা আর ধূপের মিশেল, দেয়ালে ঝোলানো ছিল পরিবারের পুরনো ছবি আর বাংলায় লেখা পবিত্র শ্লোক। তার অন্ত্যেষ্টিক্রিয়া একদম তার ইচ্ছেন্তই হয়েছে। প্রতিটি ধর্মীয় রীতি আমরা পালন করেছি। মা, খালা, ফুফু, কাজিনরা, পুরো পরিবার একত্র হয়েছিল তাকে সম্মান জানাতে। কিন্তু বিপর্যয় শুরু হলো পরে, সম্পত্তি ভাগের সময়। আমি জানতাম যে বাড়িটা আমি পাব। ছোটবেলা থেকেই দাদু আমাকে কথা দিয়েছিলেন, বলতেন আমি পরিবারে একমাত্র ব্যক্তি যে সত্যি আমাদের ঐতিহ্যকে সম্মান করি। তিনি বলতেন, অর্জুন, আমার পরে তুমি আমাদের ইতিহাসের রক্ষক হবে। সবকিছু আইনত ঠিকঠাক ছিল, বাড়িটা আমার নামেই ছিল। কিন্তু উইলনামা একটা অদ্ভুত শর্ত ছিল। দাদু লিখে গেছেন, আমি যেন এক নির্দিষ্ট ঘর, পিছনের ঘরটা, 1 বছরের জন্য স্পর্শ না করি। উইলে লেখা ছিল, এই ঘরটি আমার মৃত্যুর পর 1 বছর পর্যন্ত খোলা যাবে না। 1 বছর পরে অর্জুন ইচ্ছেমতো তার ব্যবস্থা করতে পারবে। আমি ব্যাপারটা অদ্ভুত মনে করেছিলাম, কিন্তু সম্মান রেখেছি। দাদু সবসময় ছিলেন কিছুটা রহস্যময়। তার কিছু অভ্যাস ছিল, কিছু গোপনতা। আমি ভাবলাম, বয়স্ক মানুষ তো, হয়তো পুরনো কিছু জিনিসপত্র রেখেছেন ওই ঘরে। বাড়িতে প্রথম কয়েক মাস ভালোই কেটেছে। কিছু ঘরের সাজ বদলেছি, কিন্তু কিছু অংশ ঠিক আগের মতোই রেখে দিয়েছি, যেমন তার পুজোর স্থান, রান্নাঘর যেটা দিয়ে মশলার গন্ধ বের হতো, আর অবশ্যই সেই তালাবদ্ধ ঘর। কখনো কখনো করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে ওই ঘরের সামনে দাঁড়িয়ে ভাবতাম, ভেতরে কি আছে? পুরনো কাগজপত্র, ছবি, নাকি আমাদের পবিত্র পারিবারিক স্মৃতিচিহ্ন? একদিন রাতে কৌতূহলের বসে দাদুর কিছু কাগজ ঘাঁটছিলাম। তখনই একটি বিষয় আমার চোখে পড়ে, যেটা আমাকে খুব অস্বস্তিকর লাগল। ওই কাগজপত্রের ভেতরে পাওয়া গেল কিছু পুরনো ইউটিলিটি বিল, বিদ্যুৎ, পানি, টেলিফোন। সাধারণ বিষয়, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, একই বাড়ির জন্য 2টো বিদ্যুৎ বিল। একটি দাদুর নামে, আরেকটি কমলা দেবী নামে। কমলা দেবী, এই নামটি আমি আগে কখনো শুনিনি। আমি পরিবারের কাগজপত্র ঘাঁটলাম, মাকে জিজ্ঞেস করলাম, খালাদের জিজ্ঞেস করলাম। কেউই কমলা দেবী নামক কাউকে চিনত না। হয়তো বিদ্যুৎ অফিসের কোনো ভুল, মা বললেন। এসব দপ্তরের ভুল তো লেগেই থাকে। কিন্তু আমি নামটা ভুলতে পারছিলাম না। কমলা দেবী, সোনার মতো নাম, একেবারে বাঙালি ঘরানার। তাহলে কেন এই নাম দাদুর বাড়ির সাথে জড়িত? আর কেন কেউ এই নাম জানে না? এরপর থেকেই আমি লক্ষ্য করতে থাকলাম আরও কিছু অদ্ভুত ব্যাপার। পাড়ার মুদির দোকানে, যেখানে আমি দাদুর সাথে বহুবার গেছি, দোকানদার আমাকে দেখে বলল, তুমি তো তার নাতি। আহারে কমলা, এত বছর কষ্টে কাটালো। আমি তখন জিজ্ঞেস করলাম, কমলা কে? সে লজ্জার পড়ে যায়, মুখ ঘুরিয়ে অন্য কথা বলতে শুরু করে। একই ঘটনা ঘটল বেকারিতে, গ্যাস স্টেশনে, এমনকি ফার্মেসিতেও। বহুদিনের পরিচিত লোকেরা কেউ কেউ হঠাৎ করে বলছিল কমলা নামে কাউকে নিয়ে মন্তব্য, কিন্তু আমি একটু খুঁচিয়ে জানতে চাইলেই তারা চুপ মেরে যেত। পুরো পাড়া যেন একটা গোপন কথা জানে, যা শুধু আমি জানি না। আর এই গোপন বিষয়টি কেমন করে যেন সেই তালাবদ্ধ ঘরের সাথেই যুক্ত। কয়েক মাস কেটে গেল, আর আমার ভেতরে কমলা দেবী কে ছিলেন, সেটা জানার আগ্রহ একরকম অবসেশনে পরিণত হল।
আমি চুপচাপ পরিবারকে না জানিয়ে নিজেই তদন্ত শুরু করলাম। শহরের রেকর্ড ঘাঁটলাম, পুরনো টেলিফোন ডিরেক্টরি দেখলাম, এমনকি একজন প্রাইভেট গোয়েন্দাও ভাড়া করলাম। কিন্তু যেন এই নারীর অস্তিত্ব কখনো ছিলই না, সরকারি রেকর্ডে কোথাও তার নাম নেই। সবচেয়ে অদ্ভুত ছিল আমার নিজের পরিবারের আচরণ। মা, যিনি সবসময় দাদুর সবচেয়ে কাছে ছিলেন, তিনি কমলা দেবী নামটা শুনলেই অস্বস্তিকর আচরণ করতে শুরু করলেন। কথার প্রসঙ্গ ঘুরিয়ে ফেলতেন, অজুহাতে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেন। খালারাও একই রকম করতেন, যেন পুরো পরিবার একটা নীরব ষড়যন্ত্র করে আমাকে অন্ধকারে রাখছে। তখনই আমি সিদ্ধান্ত নিলাম, আমার কাজিন রাহুলের সঙ্গে দেখা করব। দাদুর পরে পরিবারে ওর সঙ্গেই দাদুর সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ ছিল। রাহুল একজন ডাক্তার, গম্ভীর আর সোজাসাপটা মানুষ। আমি জানতাম সে আমাকে মিথ্যা বলবে না। আমি তাকে পরিবারের বাইরের এক ক্যাফেতে ডেকে পাঠালাম। রাহুল, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আর চাই তুমি সত্যি কথা বলো। আমি বললাম, তার চোখে চোখ রেখে, তুমি কি কখনো কমলা দেবী নামটা শুনেছ? তার প্রতিক্রিয়া ছিল তৎক্ষণাৎ। মুখ ফ্যাকাশে হয়ে গেল, কফির কাপটা হাত থেকে পড়ে গেল, আর কয়েক সেকেন্ড সে পুরো নীরব হয়ে রইল। তারপর নিজেকে সামলে নিল, কিন্তু আমি ইতিমধ্যেই সব দেখে ফেলেছি। অর্জুন, তুমি এই প্রশ্ন করছো কেন? সে বলল, আমার চোখ এড়িয়ে। কারণ আমি দাদুর কাগজে তার নাম পেয়েছি। কারণ পাড়ার লোকেরা এমনভাবে তার নাম তোলে যেন তাকে তারা চিনত। কারণ তোমরা, পরিবারের সবাই, এমন আচরণ করো যেন আমার কিছু জানা উচিত না। রাহুল দীর্ঘশ্বাস ছাড়ল। দেখো ভাই, কিছু ব্যাপার আছে যা ভুলে যাওয়াই ভালো। দাদু তো নেই, জীবন চলতে থাকে। অতীতের কিছু গল্প মাটিচাপা পড়াই ভালো। কোন গল্প, রাহুল? তোমরা কি লুকিয়ে যাচ্ছ? লুকিয়ে যাওয়া নয় অর্জুন, এটা সম্মান। দাদুর স্মৃতির প্রতি সম্মান, আমাদের পরিবারের সম্মানের প্রতি শ্রদ্ধা। কিন্তু আমি হাল ছাড়িনি। পরের কদিন আমি আরও গভীরভাবে খোঁজ করতে লাগলাম। বাড়ির প্রতিটি কোণা খুঁটিয়ে দেখছিলাম, যদি কোনো ইঙ্গিত মিস করে থাকি। সেই তখনই আমি এমন একটা বিষয় খেয়াল করলাম যা আমাকে রাতে ঘুমোতে দিল না। বাড়ির পেছনে একটা ছোট্ট বাগান ছিল, যেটা দাদু খুব যত্ন করে আগলে রাখতেন। ভালো করে দেখলে বোঝা যায় বাগানটা দুটো ভাগে ভাগ করা। একদিকে রান্নায় ব্যবহৃত মশলা, ধনেপাতা, জিরা, হলুদ গাছ। আরেক দিকে ছিল কিছু নরম, রঙিন ফুলের গাছ, এমন গাছ যা কোনো রন্ধন প্রণালীর অংশ নয়, বরং সেগুলো কেউ ভালোবাসা, স্মৃতি বা স্নেহের জন্য লাগাতে পারে। এতেই শেষ নয়। ঘরের ভেতরে, মজুতির ঘরে, আমি কয়েকটা কাচের বোতলে অজানা মশলা খুঁজে পেলাম, যেগুলো আমি আগে কখনো দেখিনি। মাকে জিজ্ঞেস করলে বললেন, ওগুলো পুরনো জিনিস, ফেলে দাও। কিন্তু আমি যখন ঢাকনা খুলে গন্ধ পেলাম, বুঝলাম এগুলো একেবারেই নতুন, যেন কিছুদিন আগেই কেউ ব্যবহার করেছে। তখনই আমার মনে হলো, হতে পারে দাদু এই বাড়িতে একা থাকতেন না। হতে পারে কমলা দেবী কোনো অতীতের ছায়া নন, বরং বাস্তব একজন মানুষ, যিনি শেষ পর্যন্ত দাদুর জীবনে ছিলেন, যাকে আমার পরিবার চিনত, কিন্তু কোনো অজানা কারণে ইতিহাস থেকে মুছে দিয়েছে। সবচেয়ে আতঙ্কজনক আবিষ্কারটা হল সিঁড়িঘরের উপরে থাকা পুরনো চিলেকোঠায়। অনেকগুলো পুরনো বাক্স, চাদরে ঢাকা আসবাবপত্রের পেছনে ছিল একটা ছোট্ট কাঠের বাক্স। তার ভিতরে কিছু নারীদের গয়না, নরম সৌম্য দুল, সোনার চুড়ি, আর একটি পদ্মফুল আকৃতির লকেটসহ চেইন। এগুলো স্পষ্টতই কোনো নারীর জিনিস, কিন্তু সেগুলো আমাদের পরিবারের কোনো মহিলার নয়। আমি গয়নাগুলো নিয়ে মায়ের কাছে গেলাম। মা, এই গয়নাগুলো কার? তিনি ওগুলো দেখে চুপ হয়ে গেলেন। চোখে জল এসে গেল। অর্জুন, প্লিজ, এই অনুসন্ধান থামাও। তুমি এমন কিছুতে হাত দিচ্ছ যেটা তোমার করা উচিত নয়। মা, এখন আমি এই বাড়ির মালিক। আমার অধিকার আছে জানার এখানে আর কে থাকত। এখানে আর কেউ থাকত না অর্জুন। তোমার দাদু একজন সম্মানিত পুরুষ ছিলেন, পারিবারিক মানুষ ছিলেন। তাহলে এই গয়না কার? সেই মশলার বোতল? বাড়িতে 2টা বিদ্যুৎ বিল কেন? মা এক দৃষ্টিতে আমার দিকে তাকালেন, এমন অভিব্যক্তি যা আমি আগে কখনো দেখিনি। ওর চোখে ছিল ভয়, দুঃখ, আর হয়তো একটু অপরাধবোধ। সবকিছু এতটা সহজ নয়, আমার ছেলে। তোমাদের প্রজন্ম বুঝবে না,
আমরা কি কি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কি সিদ্ধান্ত, মা? তিনি কোনো উত্তর না দিয়ে গজনাগুলো নিয়ে ঘর ছেড়ে চলে গেলেন। আমাকে রেখে গেলেন আমার প্রশ্ন আর নিশ্চিত বিশ্বাসের মাঝে আমার পরিবার কিছু ভীষণ গোপন কিছু লুকিয়ে রেখেছে। সেই রাতেই দাদুর মৃত্যুর পর প্রথমবারের মতো আমি সেই তালাবদ্ধ ঘরের সামনে দাঁড়িয়ে রইলাম। আমার শরীর যেন নিজেই বলছিল, এই দরজা খুলতেই হবে। ওই ঘরের ভিতর যাই থাকুক, আমি জানতাম সেটাই আমাকে কমলা দেবী সম্পর্কে সত্য জানাবে। আর সেই সত্যই সম্ভবত আমাদের গোটা পারিবারিক ইতিহাসকে বদলে দেবে। দাদুর মৃত্যুর 1 বছর পূর্ণ হতে তখনও 3 সপ্তাহ বাকি। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। গোপন কথাটার ভার সহ্য করা যাচ্ছিল না। আমি জানতাম আমি একটা প্রতিশ্রুতি ভাঙছি, শেষ ইচ্ছার প্রতি অসম্মান দেখাচ্ছি। কিন্তু এটাও জানতাম সত্যটা জানার আগে আমি শান্তিতে থাকতে পারব না। সেই বৃহস্পতিবার রাত ছিল একদম সেরকম যেভাবে আমি দাদুর কাছে যেতাম। আমি একখানা স্ক্রু ড্রাইভার হাতে নিলাম আর কাঁপা কাঁপা হাতে পিছনের ঘরের তালা ভাঙলাম। আমার হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে ঘরের নিস্তব্ধতায় যেন সেটা শোনা যাচ্ছিল। দরজাটা যখন খুলল আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। ওটা কোনো গুদামঘর ছিল না। ওটা ছিল না কোনো অগোছালো জিনিসপত্র রাখার ঘর। ওটা ছিল একটা নারীর ঘর। একটা ঘর যা যত্নে রাখা, ভালোবাসা দিয়ে সাজানো। একটা ডাবল খাট ছিল, ফুলেল চাদর বিছানো। একটা পুরনো কাঠের সাজের টেবিল, আয়না, আলমারিতে সুন্দর করে গোছানো নারীদের জামাকাপড়। বিছানার পাশে একটা ফ্রেমে বাঁধানো ছবি, একজন অপূর্ব বাঙালি নারী, গভীর চোখ আর মৃদু হাসিতে ভরা মুখ। কমলা দেবী। আমি ছবিটা তুলে নিলাম, হাত কাঁপছিল। ছবির পেছনে বাংলায় লেখা, আমার প্রিয় গোপালকে সমস্ত ভালোবাসা সহ। কমলা 1975। গোপাল ছিল আমার দাদুর আসল নাম। আমি ঘরের চারদিকে আবার তাকালাম, এবার বুঝতে পারছিলাম আমি কি দেখছি। এটা ছিল এক যৌথ জীবনের নিদর্শন। সাজঘরের টেবিলে 2টি চিরুনি, খাটের পাশে 2 জোড়া স্যান্ডেল, টেবিলে রাখা ওষুধ, কমলা নাম লেখা আছে, এবং সেই ওষুধগুলোর মেয়াদ ছিল সাম্প্রতিক। সে এখানে ছিল, হয়তো দাদুর মৃত্যুর আগ পর্যন্ত। আমি ঘরটা এক্সপ্লোর করতে লাগলাম। প্রতিটি আবিষ্কার আমাকে আরও স্তব্ধ করে দিচ্ছিল। একটা ফটো অ্যালবাম পেলাম, একটা গোপন ইতিহাসের দলিল। দাদু আর কমলার একসাথে কাটানো মুহূর্তের ছবি, পিকনিক, উৎসব, বেড়ানো। দশকের পর দশক জুড়ে তোলা ছবি। একজন নারী যিনি বার্ধক্যে পা দিচ্ছেন, কিন্তু সব সময় পাশে দাদু। একটা ভালোবাসা যেটা আমার পরিবার আমাকে কোনোদিন জানায়নি। কিন্তু সবচেয়ে হৃদয়বিদারক ছিল এক চিঠি যেটা পেলাম সাজঘরের টেবিলের ড্রয়ারে। চিঠিটা ছিল দাদুর লেখা, কমলার উদ্দেশ্যে। বাংলায় লেখা, আর তারিখ দাদুর মৃত্যুর ঠিক 2 মাস আগে। আমার বাংলা পুরোপুরি সাবলীল নয়, তবু আমি যথেষ্ট বুঝতে পারলাম, আর তাতেই আমার জগৎ ভেঙে পড়ল। আমার প্রিয় কমলা, আমি জানি আমাদের সময় ফুরিয়ে আসছে। তুমি ছিলে আমার জীবনের ভালোবাসা, আমার বিশ্বস্ত সঙ্গিনী। দুঃখ দিও না আমাকে, কারণ আমি সাহস পাইনি আমাদের ভালোবাসা জনসমক্ষে আনতে। পরিবারকে বুঝতে দেইনি যে তুমি আছো। এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। কিন্তু তুমি জানো, তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সমাজের সব নিয়মের চেয়ে অনেক অনেক বেশি। আমি খাটে বসে পড়লাম আর কাঁদতে লাগলাম। আমি কাঁদছিলাম এই আবিষ্কারের জন্য, এই প্রতারণার জন্য, দাদুর গোপন জীবনের জন্য। আমি কাঁদছিলাম কমলার জন্য, একজন নারী যাকে আমাদের পারিবারিক ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। আমি কাঁদছিলাম নিজের জন্য। 28 বছর আমি একটা অর্ধসত্যের মধ্যে বাস করছিলাম। ঠিক তখনই আমি মায়ের গলা শুনলাম, অর্জুন। তিনি দরজা খুলে ঢুকেছিলেন নিজের চাবি দিয়ে, যেমনটা প্রায়ই করতেন। আমি তাড়াতাড়ি কমলার ছবি আর চিঠিটা নিয়ে ঘরটা বন্ধ করে দিলাম। আমি বললাম, মা, আমাদের কথা বলা দরকার। তিনি আমার দিকে তাকালেন। মুখ দেখে বুঝলেন কিছু একটা বদলে গেছে। তুমি এত বিবর্ণ লাগছ কেন, অর্জুন? কি হয়েছে? আমি ছবিটা দেখালাম। এই নারী কে? এবার দয়া করে আমাকে মিথ্যে বলো না। আমি জানি তুমি সত্যি জানো। মা ছবিটা হাতে নিলেন।
পা যেন দুর্বল হয়ে এলো। সোফায় বসে পড়লেন। তারপর ধীরে ধীরে চোখ ভিজে উঠল। তুমি এটা কোথা থেকে পেলে? ঘর থেকে। সেই ঘর যেটা আমাকে না খোলার কথা বলা হয়েছিল, যেখানে দাদুর সঙ্গে সে বাস করত। মা কিছুক্ষণ কাঁদলেন। এরপর এক গভীর ক্লান্তির দৃষ্টিতে আমার দিকে তাকালেন। অর্জুন, তুমি বুঝবে না। তুমি সেই যুগে বাঁচোনি। আমাদের সমাজে তখন অনেক কিছুই ছিল অসম্ভব। অনেক কিছু মেনে নেওয়া যেত না। কি ছিল, মা? খোলাখুলি বলো। কমলা ছিল তোমার দাদুর দ্বিতীয় স্ত্রী। মাটিটা যেন পাছাড়া সরে গেল। কি বললে? বাংলাদেশে ব্রাজিলে আসার আগে তোমার দাদুর দুটো বিয়ে হয়েছিল। একজন ছিলেন তোমার দাদি আর অন্যজন কমলা। তখন এটা বৈধ ছিল, সামাজিকভাবেও স্বীকৃত ছিল। কিন্তু যখন আমরা ব্রাজিলে আসি 50-এর দশকে, তারা কাগজপত্রে একটিমাত্র স্ত্রীকে আনতে পারল। তোমার দাদি এলেন বউ হিসেবে, আর কমলা এলো দূর সম্পর্কের কাজিন হিসেবে। তাহলে দাদু একাধিক স্ত্রী রাখতেন। এটা ছিল ঐতিহ্য, অর্জুন। এর মানে এই নয় যে তিনি তোমার দাদিকে ভালোবাসতেন না। দুজন নারী পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বাংলাদেশে তারা একসাথে শান্তিতে থাকতেন। আর ব্রাজিলে? এখানে সেটা সম্ভব ছিল না। কমলাকে গোপনে থাকতে হতো। তোমার দাদি যখন মারা গেলেন 1980 সালে, আমরা ভেবেছিলাম কমলা অবশেষে নিজেকে প্রকাশ করতে পারবে। কিন্তু আমাদের কমিউনিটি, সমাজ, তারা মেনে নিত না। এটা একটা কেলেঙ্কারি হয়ে যেত। পরিবারের মান-সম্মান, সন্তানদের ভবিষ্যৎ, সবকিছু নষ্ট হয়ে যেত। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে তোমরা ওর অস্তিত্বকে মুছে ফেললে? এটা ইচ্ছা করে করা হয়নি, অর্জুন। এটা ছিল প্রয়োজন। কমলা নিজেই রাজি হয়েছিল। সে একজন উদার নারী ছিল, পরিবারের সুরক্ষাকে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিত। সে চেয়েছিল পরিবার ঠিকঠাক থাকুক, যতই তাকে অদৃশ্য থাকতে হোক। সে এখন কোথায়? মা আমার চোখে চোখ রেখে বললেন, কষ্টে ভরা দৃষ্টিতে, তোমার দাদুর মৃত্যুর 3 দিন আগে সে মারা গেছে। ক্যান্সার। দাদু শেষ পর্যন্ত তার সেবাযত্ন করেছেন। আমরা সব খরচ চালিয়েছি। কিন্তু কাগজপত্রে মৃত্যুর পরও সে ছিল সেই দূর সম্পর্কের আত্মীয়া। শেষ দিন পর্যন্ত সে আমাদের গোপন কথা রক্ষা করেছে। আমার মনে হচ্ছিল আমি যেন একটা ঘুষি খেয়েছি। দাদু দুঃখে মারা গেছে। হ্যাঁ, সে আর বাঁচতে পারেনি তার ছাড়া। 70 বছর, অর্জুন। 70 বছরের গোপন ভালোবাসা, সবকিছুর উপরে। এখন আমি সব বুঝতে পারছিলাম। সেই তালাবদ্ধ ঘরটা ছিল কেবল এক স্মৃতি ঘর নয়। ওটা ছিল একটা উপাসনালয়। সেই ঘরে দাদু তার জীবনের প্রেমের স্মৃতি ধরে রেখেছিলেন। একজন নারীকে, যাকে তিনি সমাজের সামনে সম্মান দিতে পারেননি, কিন্তু যাকে তিনি ভালোবেসেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। মায়ের কাছ থেকে সত্যটা জানার পর আমি পুরো 1 সপ্তাহ বাড়ি থেকে বের হইনি। কাজ করতে পারছিলাম না, ঠিকমতো খেতেও পারছিলাম না। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, কমলা আর দাদুর গল্প। আমি নিজেকে প্রতারিত বোধ করছিলাম, শুধু মিথ্যার জন্য নয়, সেই অন্যায়ের জন্য যা এক নারীর সঙ্গে করা হয়েছে। একজন নারী, যিনি তাঁর সারাটা জীবন উৎসর্গ করেছিলেন ভালোবাসার মানুষটির জন্য। যখন শেষমেশ আমি বাইরে বেরোলাম, আমার প্রথম কাজ ছিল কমলা সম্পর্কে আরও খোঁজ নেওয়া। আমি গেলাম কবরস্থানে, যেখানে দাদুকে দাফন করা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, দাদুর মৃত্যুর কাছাকাছি সময়ে কোনো বাঙালি নারীকে কি এখানে দাফন করা হয়েছে? কর্মচারী খাতা দেখে বলল, হ্যাঁ, এক বাঙালি নারীকে দাফন করা হয়েছে, আপনার দাদুর মৃত্যুর ঠিক 3 দিন আগে। তবে তিনি অন্য সেকশনে আছেন, যেখানে পরিবারহীন মানুষদের কবর দেওয়া হয়। কমলা দেবী, কর্মচারী ফাইল দেখে বলল, সাধারণ একটা দাফন। কয়েকজন মাত্র উপস্থিত ছিলেন। আপনি কি চিনতেন তাকে? আমি গলা শুকিয়ে আস্তে আস্তে বললাম, হ্যাঁ, উনি আমার পরিবার ছিলেন। আমি গিয়ে দাঁড়ালাম তাঁর কবরের সামনে। একটা সাদা পাথরের ফলক, ফুল নেই, সাজসজ্জা নেই। শুধু নাম, জন্মমৃত্যুর তারিখ আর বাংলায় একটা শব্দ লেখা, কাজিন। যেটা সত্যিই ছিল না।
মৃত্যুর পরেও তাকে অস্বীকার করা হয়েছে। সেই মুহূর্তে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, একটা সিদ্ধান্ত যা সবকিছু পাল্টে দেবে। আমি ফোন করলাম মাকে, আর একটা পারিবারিক বৈঠকের ডাক দিলাম। বললাম, সবাইকে চাই, মা, খালামাসিরা, কাজিনরা, যারা গোপন কথাটা জানত, সবাই। সবাই যখন এসে বসল, আমি তাদের মুখোমুখি হলাম। তোমরা সারাটা জীবন আমাকে মিথ্যে বলেছ, আমি বললাম। আর টেবিলে রাখলাম সেই সব ছবি যা আমি খুঁজে পেয়েছিলাম। তোমরা অস্বীকার করেছ এমন একজন নারীর অস্তিত্ব যিনি আমাদের পরিবারের অংশ ছিলেন ৭০ বছর ধরে। আমার বট খালা, যিনি সবসময় রক্ষণশীল ছিলেন, বাধা দিতে চাইলেন। অর্জুন, তুমি সময়টা বুঝতে পারো না। আমরা যা করেছিলাম সেটা ছিল পরিবারের সম্মান রক্ষার জন্য। কোন সম্মান? আমি চিৎকার করে বললাম। কোন সম্মানে একজন মানুষকে অদৃশ্য করে রাখা যায়? কোন সম্মানে একজন নারীকে পুরো জীবন ছায়ার মধ্যে বাঁচতে বাধ্য করা যায়? সে নিজেই সেই জীবন মেনে নিয়েছিল, মা বললেন। সে বুঝেছিল ওটাই ছিল সবার জন্য ভালো। সবার জন্য না, মা, তোমাদের জন্য, কমিউনিটির জন্য। কেউ কখনো জিজ্ঞেস করেছিল ওর জন্য কি ভালো? আমার ভাই রাহুল, যিনি আগেও শান্ত করতে চেয়েছিলেন, এবারও বলল, অর্জুন, যা হয়েছে তা হয়ে গেছে। কমলা নেই, দাদুও নেই। এখন অতীত টেনে লাভ কি? লাভ নেই। রাহুল, আমি সেই বাড়িতে ছিলাম যে বাড়িতে সে ছিল, এবং আমি জানতামই না। তোমরা আমাকে বিশ্বাস করিয়েছিলে যে দাদু একা থাকতেন। কিন্তু না, তিনি একা ছিলেন না। তাঁর পাশে একজন ছিল, একজন যিনি তাঁকে ভালোবাসতেন। তোমরা আমার নিজের পরিবারের একাংশ চুরি করে নিয়েছ। ঠিক তখনই মা আরও কিছু বললেন, যেটা শুনে আমার রাগ আরও বেড়ে গেল। কমলা ছিলেন এক প্রতিভাবান নারী। বাংলাদেশে তিনি শিক্ষিকা ছিলেন, 4টি ভাষা জানতেন, চমৎকার ছবি আঁকতেন। কিন্তু ব্রাজিলে তিনি হয়ে গেলেন এক অদৃশ্য মানুষ, ঘরের কাজ, নকশা তৈরি করে সংসারে সহায়তা করতেন। দাদুর সঙ্গে কখনো বাইরে যেতে পারতেন না। নিজের সন্তান নিতে পারেননি, কারণ এতে সমস্যা আরও বাড়ত। তিনি শিশুদের খুব ভালোবাসতেন, মা বললেন, চোখ ভেজা। সবসময় তোমাদের খোঁজ নিতেন, দাদুর নাতি নাতনিদের। তোমাদের পড়াশোনা, কাজ, সব জানতেন। কিন্তু কখনো তোমাদের দেখা পেলেন না। আমার ছোটবেলায় কেন বলেননি? আমি চিৎকার করলাম। একবারও তো সুযোগ দিতে পারতেন আমাকে ওনাকে চিনে নিতে। তুমি তখন ছোট ছিলে, কিছু বুঝতে না। আর বড় হওয়ার পর তুমি তো নিজেই খুব বেশি রক্ষণশীল হয়ে গিয়েছিলে। আমরা ভেবেছিলাম তোমার জন্য ভালো হবে যদি তুমি দাদুর একটা নির্ভুল ছবি পাবে। নির্ভুল? তোমরা তো সেটা ধ্বংস করে দিয়েছ। আমাকে বিশ্বাস করিয়েছ দাদু ছিলেন এক সাধু ব্যক্তি। কিন্তু তিনি তো একজন মানুষ ছিলেন যিনি 2 জন নারীকে ভালোবাসতেন। এতে ভুল কোথায়? ভুল তো এখানে, তোমরা একজনকে মুছে দিয়েছ যেন সে কোনোদিন ছিলই না। আলোচনা ঘণ্টার পর ঘণ্টা চলল। প্রত্যেকে তাদের সিদ্ধান্তকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছিল। তাদের ঐতিহ্য, অভিবাসনের কষ্ট, সম্মান রক্ষার প্রয়োজন। কিন্তু আমার কাছে কিছুই যুক্তি ছিল না। আমি শুধু দেখছিলাম একজন নারী যিনি ইতিহাস থেকে মুছে গেছেন। একটা প্রেম যেটাকে অস্বীকার করা হয়েছে। একটা অন্যায় যা দশকের পর দশক ধরে চলেছে। বৈঠকের শেষে আমি একটা ঘোষণা দিলাম যা সবাইকে অবাক করে দিল। আমি সত্যিটা প্রকাশ করব, আমি বললাম। আমি কমলার স্মৃতিকে সম্মান জানাব। আমি তাঁর মরদেহ দাদুর পাশেই কবর দেব। আমি ওকে সেই স্বীকৃতি দেব যেটা তোমরা জীবনভর অস্বীকার করেছ। আমার বট খালা চিৎকার করে উঠলেন, তুমি আমাদের পুরো পরিবারকে লজ্জায় ফেলে দেবে। সমাজে আমাদের মুখ দেখানো যাবে না। কোন সমাজ? যেটা মিথ্যার উপর দাঁড়িয়ে একজন মানুষকে অস্বীকার করে টিকে আছে। অর্জুন, একবার ভাবো, মা বললেন। এই গল্প প্রকাশ পেলে ফিরে আসার পথ থাকবে না। তোমার কাজিনদের বিয়ে, পরিবারের ব্যবসা, আমাদের সামাজিক অবস্থান, সব প্রভাবিত হবে। হোক প্রভাবিত। আমি সবার দিকে তাকিয়ে বললাম, আমি মিথ্যার সাথে নয়, সত্যের সাথে বাঁচতে চাই। সেই রাতে সবাই চলে যাওয়ার পর আমি একা ছিলাম সেই বাড়িতে। যে বাড়ি ছিল এক গোপন ভালোবাসার ঘর।
আমি গেলাম কমলার ঘরে। তাঁর ছবির সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আপনার স্মৃতি আমি বাঁচিয়ে রাখব, আপনার ন্যায় আমি আদায় করব, যে মূল্যই দিতে হোক না কেন। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছিলাম। পরিবারের সবার আপত্তি সত্ত্বেও আমি কমলার মরদেহ দাদুর কবরের পাশেই এনে দাফন করেছিলাম। একই কবর নয়, আইনগতভাবে সেটা সম্ভব ছিল না, কিন্তু একদম পাশের কবরস্থানটিতে আমি ওর জন্য উপযুক্ত একটি সমাধিফলক বানিয়েছিলাম। ওর পূর্ণ নাম, জন্মমৃত্যুর তারিখ আর বাংলায় খোদাই করা এই বাক্য, গোপালের প্রিয় স্ত্রী, হৃদয়ের মা তাঁর পরিবারের জন্য। অনুষ্ঠানটি ছোট ছিল কিন্তু গভীরভাবে অর্থবহ। আমি, কয়েকজন প্রতিবেশী যারা সত্যিই কমলাকে চিনতেন, আর কিছু বয়স্কা বাঙালি নারী যারা সম্প্রতি আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তখনই আমি বুঝেছিলাম এই গোপন কথাটা আসলে ততটা গোপন ছিল না। অনেকেই জানতেন কমলার অস্তিত্ব সম্পর্কে, কিন্তু পরিবার যে নীরবতা চাপিয়ে দিয়েছিল সেটাকেই সম্মান করেছিলেন। সেই নারীদের একজন ছিলেন মিসেস গুপ্তা। তিনি আমাকে কমলার কিছু গল্প বলেছিলেন যা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তিনি ছিলেন অসাধারণ এক নারী, বললেন মিসেস গুপ্তা। আমার মেয়ে যখন অসুস্থ ছিল তখন তিনিই যত্ন নিয়েছিলেন। আমার স্বামী যখন চাকরি হারিয়েছিল তখন কমলাই আমাদের আর্থিকভাবে সাহায্য করেছিলেন, কিন্তু কাউকে কিছু বলতেন না। তিনি নিজে কখনো মা হতে পারেননি, কিন্তু তিনি ছিলেন আমাদের সবার জন্য এক গোপন মা। তিনি অভিবাসী শিশুদের পড়াতেন, অসহায় পরিবারদের সাহায্য করতেন, আর দাদুর বাড়ির পেছনে ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। সবকিছু ছায়ার মধ্যে, কিন্তু পরম ভালোবাসায়। সেই শেষকৃত্যের পরের কয়েক মাসে আমার পরিবারের সঙ্গে সম্পর্ক পুরোপুরি বদলে গেল। কেউ কেউ আমাকে সমর্থন করেছিল। আমার ভাই রাহুল নিজেই স্বীকার করেছিল সবসময় মনে মনে সন্দেহ ছিল এই গোপন কথার বিষয়ে, কিন্তু অনেকে আমাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল। বলেছিল আমি আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছি। আমার মা, তিনি দ্বিধায় ছিলেন। একদিকে তিনি আমার রাগ বুঝতে পারতেন, অন্যদিকে তিনি নিজেকে দায়ী মনে করতেন ওই সরকারিভাবে তৈরি গল্পটা টিকিয়ে রাখার জন্য। আমাদের মাঝে স্বাভাবিকভাবে কথা ফিরিয়ে আনতে মাসের পর মাস লেগে গিয়েছিল, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল আমার নিজের ভিতরে। কমলার গল্প জানার পর আমি আমার সব বিশ্বাসকে প্রশ্ন করতে শুরু করেছিলাম। সংস্কৃতি, সম্মান, পরিবার, এই শব্দগুলোর মানে আসলে কি? আমি বুঝেছিলাম আমাদের অনেক তথাকথিত ঐতিহ্য আসলে ছিল সুবিধাজনক অভিযোজন, বিদেশে বাঁচার কৌশল, কিন্তু সেই কৌশলগুলো অনেক সময় রক্ষা করার চেয়ে অনেক বেশি ক্ষতি করে। আমি কমলার ঘরটাকে একটা ছোট্ট স্মৃতিসৌধে রূপান্তর করলাম। ওর ছবি সাজালাম, ব্যক্তিগত জিনিসপত্র যত্ন করে রাখলাম। একটা কোণ তৈরি করলাম যেখানে তাঁর স্মৃতিকে সম্মান জানানো যায়। সপ্তাহান্তে কিছু মহিলা যারা ওকে চিনতেন, তারা আসতেন, ফুল আনতেন, গল্প করতেন এবং তাঁর অস্তিত্বকে জীবন্ত করে রাখতেন। আমি তখনই আরও জানতে শুরু করলাম ব্রাজিলে বাঙালি অভিবাসীদের ইতিহাস। আমি বুঝেছিলাম কমলার গল্পটা ছিল না ব্যতিক্রম। অনেক নারী অভিবাসী নিজেদের পরিচয়, স্বপ্ন, এমনকি কণ্ঠস্বরও হারিয়েছিলেন নতুন সমাজের প্রত্যাশা মেটাতে গিয়ে। এটা ছিল একটা দুঃসহ মূল্য। আজ 2 বছর পর আমি এখনও সেই বাড়িতে থাকি, যে বাড়ি ছিল দাদু আর কমলার। কিন্তু এখন এই বাড়ি একটা সম্পূর্ণ গল্পের ঘর, যেখানে 2 অংশকেই সম্মান দেওয়া হয়। কমিউনিটির কিছু পরিবার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু আমার বিদ্রোহী অবস্থানের কথা জানার পর তারা তা প্রত্যাহার করে নিয়েছিল। অদ্ভুতভাবে এতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আমি চাই একটা সত্যের উপর ভিত্তি করে গড়া পরিবার, মিথ্যার নয়। প্রতিদিন যখন আমি সেই বাগানে গিয়ে কমলার রোপণ করা গাছপালার যত্ন নিই, আমি ভাবি জীবনটা যদি একটু আলাদা হতো, যদি সে প্রকাশ্যে বাঁচতে পারত, পরিবারের উৎসবে অংশ নিতে পারত, আমার পাশে বসে গল্প বলতে পারত, যদি আমি ওকে চিনতে পারতাম, শেখার সুযোগ পেতাম, একজন ঠাকুমা পেতাম যিনি শক্তি আর মর্যাদার মানে শেখাতেন আমাকে। কিন্তু এরপর ভাবি এই গল্পটাই তো আমাকে শিখিয়েছে ভালোবাসা আর আত্মত্যাগের আসল মানে।
কমলা দাদুকে ভালোবেসেছিলেন ৭০ বছর। কখনোই প্রকাশ্য স্বীকৃতির আশা না করে তিনি বেছে নিয়েছিলেন ছায়ার মধ্যে থেকেও আলো ছড়ানো। দিয়েছিলেন ভালোবাসা, শিক্ষা, সহানুভূতি, এই ভেতরের নম্রতা আর উদ্দেশ্যবোধ আজও আমাকে অনুপ্রাণিত করে। সাও পাওলোর বাঙালি সমাজ এখনও বিভক্ত। কারো কাছে আমি এক বিদ্রোহী তরুণ, আবার কারো কাছে আমি সেই ব্যক্তি যে সাহস করে ন্যায় করেছিল। সবচেয়ে আশ্চর্য বিষয়, সবচেয়ে বেশি সমর্থন এসেছে সমাজের প্রবীণ নারীদের কাছ থেকে। কারণ তারা জানেন কমলার মতো নারীরা কতটা ত্যাগ স্বীকার করেছিলেন যাতে তাদের পরিবারগুলো এখানে দাঁড়াতে পারে। আজ যখন আমি কবরস্থানে যাই, আমি 2টা কবরেই ফুল রাখি। আমি দাদুর সঙ্গে কথা বলি, তাঁর কঠিন সিদ্ধান্তগুলো আজ আমি বুঝি। আমি কমলার সঙ্গে কথা বলি, তাঁর প্রাপ্য ছিল আরও অনেক কিছু, কিন্তু আমি জানি তাঁর ভালোবাসা আজও বেঁচে আছে। আর তুমি কি এমনটা করতে পারতে? সত্য প্রকাশের সাহস রাখতে পারতে, জানতে জেনেও যে সেটা তোমার পরিবারের শান্তি নষ্ট করতে পারে? তুমি কি রীতি নয়, সত্যকে বেছে নিতে পারতে? কমেন্টে জানাও। আর যদি এমন গল্প শুনতে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ আমি বুঝেছি প্রত্যেক পরিবারেই আছে কিছু গোপন সত্য, প্রত্যেক ঐতিহ্যের পেছনে লুকিয়ে থাকে কিছু দ্বন্দ্ব। আর অনেক সময় সবচেয়ে ঐতিহ্যবাহী কাজটাই হল নিজের ঐতিহ্যকে প্রশ্ন করা, যদি সেটা অন্যায়কে রক্ষা করে। কমলা দেবী ৯৪ বছর বেঁচে ছিলেন, তার মধ্যে ৭০ বছর ছিলেন ভালোবাসার মানুষটির পাশে। কিন্তু মাত্র ২ বছর তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যখন আমি তাঁর গল্প সকলের সামনে এনেছি। কিন্তু হয়তো এই ২ বছরই যথেষ্ট। হয়তো গুরুত্বপূর্ণ হল কতদিন তুমি স্বীকৃত ছিলে না, তুলনায় তুমি কতটা ভালোবাসা আর সত্য দিয়ে মনে রাখা হলো। আজ যখন আমি এই বাড়িতে ঘুম থেকে উঠি, আমি জানি আমি এখন আমার পরিবারের পুরো ইতিহাসের ভেতরে বেঁচে আছি। আর সেটা আগের চেয়ে অনেক বেশি জটিল, কিন্তু অনেক বেশি সুন্দর।